এবং আমরা অনলাইনে যে ক্লাসটা করতেছি এটা থেকে যেন পরিপূর্ণভাবে 100তে 100ই এটাতে যেন আমরা উপকৃত হতে পারি, এই আশা রেখে আমরা ইনশাআল্লাহ সামনে আগাবো। আর এরশাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই অভিনন্দন জানিয়ে আজকে আমাদের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। আমার এটা দেখা যায় কিনা একটু বলেন আমাকে, স্ক্রিনটা দেখা যায় কিনা? জি, দেখা যাচ্ছে। আমাদের আজকে প্রথম ক্লাস। আমরা এই ক্লাসে প্রথমেই আমরা কম্পিউটারের ইতিহাস সম্পর্কে একটু সামান্যভাবে জেনে নেব। কারণ হলো আমি যাকে পড়বো, আমি যে বইটা পড়বো সেই বইটার ইতিহাস যদি না জানি, আমি যাকে নিয়ে কাজ করতেছি তার ইতিহাসটা যদি না জানি, তাহলে আমার এই কাজ, আমি যাকে নিয়ে কাজ করতেছি সেই কাজ করা এবং যে বইটা পড়তেছি সেই বইটা পড়া সম্পূর্ণ হয় না, কেমন যেন কিছুটা অপূর্ণতা থেকে যায়। যেহেতু কম্পিউটার একটা আমাদের কাছে একটা আধুনিক একটা বিষয়, আমাদের কাছে একটা আহ, প্রযুক্তি, এটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো, এটার বিস্তারিত জানান জানতে গেলে অনেক লম্বা সময়ের ব্যাপার। তো আমরা সংক্ষেপে যতটুকু জানতে পারি চেষ্টা করবো ইনশাআল্লাহ। কম্পিউটারের ইতিহাস ও কার্যক্রম এবং জনক কে এ সম্পর্কে আমাদের যে খ্রিস্টপূর্ব, আমাদের যে ইংরেজি যে সাল গণনা শুরু হয় তারও 3000 বছর পূর্বে গণনার যাত্রা শুরু হয়েছিল। আর সেই থেকে বিবর্তনের মধ্য দিয়ে নানা ধাপ পেরিয়ে কম্পিউটার ও তার প্রযুক্তি অগ্রগতি অব্যাহত। সূচনা পূর্বে কম্পিউটার ছিল শুধুমাত্র একটি গণনাকারী যন্ত্র যার নাম ছিল অ্যাবাকাস। সূচনা লগ্নে কম্পিউটার ছিল শুধুমাত্র একটি গণনা যন্ত্র যার নাম ছিল অ্যাবাকাস। এবং আমরা এটাকে কম্পিউটারের আর এক নাম বলতে পারি ক্যালকুলেটর। কম্পিউটার আর এক নাম কি বলতে পারি? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি, শোনা যাচ্ছে। জি, কম্পিউটারের আর এক নাম আমরা বলতে পারি ক্যালকুলেটর। যেহেতু এটা শুধুমাত্র এইখান থেকে ধরা যায় যে আরো 5000 বছর আগে, এখান থেকে 5000 বছর আগে আমাদের এই যে কম্পিউটারের যাত্রা শুরু হয়, এটা শুধুমাত্র গণনার কাজে ব্যবহার করা হয়েছিল, শুধুমাত্র গণনার জন্য, ক্যালকুলেটর বা গণনা করার জন্য এটা ব্যবহার করা হয়েছিল। এখান থেকে ধাপ আগাইতে আগাইতে বিবর্তনের মধ্য দিয়ে আমাদের কাছে আজকে ডিজিটাল কম্পিউটার। এটাকে আমরা ডিজিটাল কম্পিউটারের একটা নাম, ডিজিটাল কম্পিউটার, কম্পিউটারের পূর্ণ যে মিনিং আছে এটাকে আমরা বলতে পারি যে ডিজিটাল কম্পিউটার এটা ডিজিটের মাধ্যমে গণনা যন্ত্র, গণনাকারী যন্ত্র, ডিজিটের মাধ্যমে গণনাকারী যন্ত্র। ডিজিটাল কম্পিউটারের পূর্ণ মিনিং, ডিজিটাল কম্পিউটারের পূর্ণ মিনিং হলো যে ডিজিটের মাধ্যমে গণনাকারী যন্ত্র। ডিজিট অর্থ হলো যে বর্ণমালা। এই যে দেখেন, এই যে আমরা আমি যেখানে একটা মার্ক করেছি দেখেন 3000,
এই 3000, এই এই যে এখান থেকে যদি 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে গণনা করি, এগুলো এক একটা ডিজিট। তো আমাকে এই যে দেখেন এখানে যেটা আমি বারবার এই যে দেখা যাচ্ছে, আমি বারবার যেটাকে মার্ক করতেছি 3000, এই 3000-এর ডবল শূন্য বাদ দেন, শেষের দুইটা শূন্য বাদ দিয়ে দেন, শুধু শুরুর দুইটা সংখ্যা ধরেন, এটাকে 30। এই 30টা যদি আমি এক একটা করে 30-এর সাথে এক গণনা করি বা এক গুণ দিই, তাহলে 1 টাকার 30টা কয়েন হলে 30 আসে। আমি এখানে দেখতেছি বা আমি এটাকে কাজ করার জন্য আমি টাইপ করতেছি, কিন্তু এটা কিভাবে যে কম্পিউটারকে সামনে দেখাচ্ছে, আমাকে কম্পিউটারের সামনে আমাকে কিভাবে উপস্থাপন করতেছে বা আমার সামনে যে প্রদর্শনী করতেছে, এটা কিন্তু আমি জানি না। এটা কিন্তু একটা ক্যালকুলেশনের মাধ্যম দিয়ে, একটা ক্যালকুলেটরের মাধ্যম দিয়েই আমার সামনে উপস্থাপন করতেছে কম্পিউটার। তো এটা এটা আমার সামনে ক্যালকুলেটরের মাধ্যম দিয়ে, ক্যালকুলেশনের মাধ্যম দিয়ে আমাকে সামনে উপস্থাপন করতেছে। তাহলে আমরা এতটুকুর আলোচনার মাধ্যম দিয়ে বুঝলাম যে কম্পিউটারের অপর নাম হলো ক্যালকুলেটর। কম্পিউটারের অপর নাম কি ভাই? ক্যালকুলেটর। যেটার শুরু ছিল গণনাকারীর মাধ্যম দিয়ে, গণনাকারী একটা যন্ত্রের মাধ্যম দিয়ে, যার নাম দেওয়া হয়েছিল অ্যাবাকাস। এই বিবর্তনের মাধ্যম দিয়ে আজকে আমাদের কাছে ডিজিটাল কম্পিউটার, যার ডিজিটাল কম্পিউটারের পূর্ণ মিনিং বলেছি যে ডিজিটাল মাধ্যমে গণনাকারী যন্ত্র। আর এটার জনক ছিলেন, এই কম্পিউটারের জনক হলেন চার্লস ব্যাবেজ। কম্পিউটারের জন্ম লগ্ন থেকে অবধি পর্যন্ত সময়কে 3টি ভাগে ভাগ করা যেতে পারে। প্রথমত প্রাচীন যুগ, দ্বিতীয়ত মধ্যযুগ, তৃতীয়ত বর্তমান বা আধুনিক যুগ। যেমন আবারও বলতেছি যে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। প্রথমত প্রাচীন যুগ, দ্বিতীয়ত মধ্যযুগ, তৃতীয়ত হলো বর্তমান বা আধুনিক যুগ বা ডিজিটাল যুগ। প্রাচীন যুগে আমাদের কাছে যে কম্পিউটার বা ক্যালকুলেটর ছিল, এটার মানে এটা দেখতে বা এটার স্মৃতি এমন ছিল, আমি যেটাকে মার্ক করতেছি এমন ছিল। ধারণা করা হচ্ছে যে 3000 বছর আগে চীন দেশে এই গণনা কাজের জন্য এক ধরনের যন্ত্র আবিষ্কার করা হয়, যার নাম ছিল অ্যাবাকাস। কিন্তু আমরা এই ইতিহাস থেকে জানছি বা এত সময় পর্যন্ত জানতে পারলাম যে এটা যে কম্পিউটারের পূর্বে একদম শুরু লগ্ন যে জিনিসটা তৈরি করা, যে যন্ত্রটা তৈরি করা হয়, সেটার নাম ছিল অ্যাবাকাস। আর এই অ্যাবাকাসটা চীন দেশে তৈরি করা হয়েছিল। তাহলে আমরা এতটুকুর মধ্য দিয়ে বলতে পারি যে চীন দেশে এই প্রথম ক্যালকুলেটর অর্থাৎ কম্পিউটারের সর্বপ্রথম যে যন্ত্র তৈরি হয় সেটা চীন দেশে হয়। কিন্তু যেহেতু ইতিহাস এটাকে স্বীকৃতি দেয় না, এজন্য আমরা এটা বলতে পারি না যে এই অ্যাবাকাস বা ক্যালকুলেটর বা কম্পিউটারের প্রথম যন্ত্র বা ক্যালকুলেটর, কম্পিউটারটা চীন দেশ থেকে আবিষ্কৃত, এটা আমরা বলতে পারি না। কেন? এটা ইতিহাস স্বীকৃতি আমাদেরকে দেয় না। এই অ্যাবাকাসের নামের যন্ত্রের সাহায্যে প্রাচীন যুগে বিভিন্ন গণনা কাজ করা হতো। আবার এই অ্যাবাকাস থেকে আধুনিক ক্যালকুলেটর তৈরির ধারণা এসেছে। এই যন্ত্রে গণনার কাজের জন্য ব্যবহার করা হয় হতো কতকগুলো গোল চাকতি। এই যে আমরা যে গোল চাকতি গুলো দেখতে পাচ্ছি এগুলো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই অ্যাবাকাসই প্রথম কম্পিউটারের চিন্তার সূত্রপাত। এই অ্যাবাকাসটাই কম্পিউটারের প্রথম চিন্তার সূত্রপাত। এটা প্রাচীন যুগের একটা ইতিহাস আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করলাম। মধ্যযুগ, এর পরের যে যুগটা, সে যুগটা আসে মধ্যযুগ। এই মধ্যযুগের ভিতরে অ্যাবাকাস আবিষ্কারের পরপরই পার হয়ে যায় প্রায় 1000 বছর। এই অ্যাবাকাস আবিষ্কারের পর পার হয়ে যায় প্রায় 1000 বছর। সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষের চিন্তা চেতনা, জ্ঞান ও গরিমার ক্ষেত্রেও হয়ে ওঠে আরো উন্নত। তারই ধারাবাহিকতায় প্রথম যান্ত্রিক গণনা যন্ত্র তৈরি হয় 1645 খ্রিস্টাব্দে। স্যার ব্রায়াস প্যাস্কেল নামের একজন ফরাসি বিজ্ঞানী এটা তৈরি করেন, যার নাম দেওয়া হয়েছিল প্যাস্কেলাইন। এটার কার্যপ্রণালী ছিল, এই প্যাস্কেলাইনটা দেখতে দেখেন, এই যে আমি যে একটা আপনাদের সামনে ছবি দেখাচ্ছি, এটাই ছিল প্যাস্কেলাইন। এটা দেখেন, এটার কাজও কিন্তু গণনা, এটার কাজও ছিল গণনা করা। এটার কাজ যে ভিন্ন কোনো কিছু ছিল সেটাও কিন্তু না। এটার কাজও যা ছিল পূর্বের অ্যাবাকাসের কাজটা একই কাজ ছিল, কিন্তু পূর্বের অ্যাবাকাসের থেকে এইটা একটু উন্নত, একটু ডিজিটাল।
মানুষ এই প্যাসকেলাইন তৈরি করার পরে মানুষ প্রায় 50 বছর ধরে এটা ব্যবহার করেছে এই যন্ত্রটি। এরপরে যে 1694 সালের দিকে প্যাসকেলাইন যন্ত্রের কিছুটা উন্নত সংস্কার তৈরি করলেন। কে করলেন? গটফ্রেড উইলহেম ভন লেইবনিজ। তিনি এই যন্ত্রের নাম দিলেন টপ রেকনার। এই যে আপনাদের সামনে এই টপ রেকনারটা আমি দেখাচ্ছি, দেখেন এই যে এটার থেকে আরো উন্নত। এটার কাজও কিন্তু ছিল গণনা করা, এটার কাজও কিন্তু শুধুমাত্র গণনা করাই ছিল। এরপরে আরো 100 বছর পেরিয়ে গেল। 1820 সালের মাঝামাঝি দিকে এসে টপ রেকনার যন্ত্রকে আরো উন্নত করলেন টমাস দা কমার। ততদিনে মানুষ আরো আধুনিক হয়ে উঠেছে, নতুন নতুন প্রযুক্তির দিকে তাদের অনুসন্ধান শুরু হয়েছে। আর এরই ফলশ্রুতিতে 1821 সালে ঘটে গেল এক মহাবিপ্লব। এই যে টমাস কমার উনি তৈরি করলেন, যে মহাবিপ্লব ঘটলো, এই মহাবিপ্লব ঘটার মাধ্যম দিয়ে টমাস দা কমার তিনি তৈরি করলেন একটা যন্ত্র, যার নাম দিলেন ডিফারেন্স ইঞ্জিন। যার নাম দিলেন কি? ডিফারেন্স ইঞ্জিন। এর পরপরই আবারও একটা ইঞ্জিন তৈরি করলেন, যার নাম দিলেন অ্যানালাইটিক্যাল ইঞ্জিন। এটা হলো ডিফারেন্স ইঞ্জিন, আপনাদের সামনে যেটা দেখাচ্ছি এটা হলো ডিফারেন্স ইঞ্জিন, আর এইটা হলো অ্যানালাইটিক্যাল ইঞ্জিন। এরপরে এসে 1821 সালের পূর্বে যেসব যন্ত্র তৈরি করা হয়েছিল সেগুলো শুধু অঙ্ক আর সংখ্যা নিয়ে কাজ করা হতো। 1821 সালের পূর্বে আপনাদের সামনে এত সময় এই 4-5টা যন্ত্র দেখালাম, এই সবগুলোই একমাত্র এই ব্যবহার করা হতো অঙ্ক এবং কি সংখ্যা নিয়ে, এর কাজ ছিল গণনা করা। কিন্তু চার্লস ব্যাবেজের উদ্ভাবিত যে এই যন্ত্রের অঙ্কের পাশাপাশি তথ্য নিয়েও কাজ করা যেত। চার্লস ব্যাবেজ যে জিনিসটা উদ্ভাবিত করেছিল, যে যন্ত্রটা উদ্ভাবিত করেছিল, এটার অঙ্কের পাশাপাশি তথ্য নিয়েও কাজ করা যেত। ব্যাবেজের যন্ত্রে ছিল 3টি অংশ। ব্যাবেজের যে যন্ত্র ছিল, প্লিজ সাইলেন্ট, কে আছেন আনমিউট, মিউট করা আছে কার? আনমিউট করে দেন। কম্পিউটারের যে জনক ছিল চার্লস ব্যাবেজ, এই ব্যাবেজের যন্ত্রের ভিতরে ছিল 3টি অংশ। 1 নম্বর অংশ ছিল তথ্য বা নির্দেশ প্রদানের অংশ। তথ্য বা নির্দেশ প্রদানের অংশ, এই অংশে থাকবে, এই যে তথ্য বা নির্দেশ প্রদানের অংশ, এই অংশে থাকবে যন্ত্রটি চালানোর সমস্ত তথ্য বা নির্দেশ এবং বিভিন্ন পর্যায়ের ফলাফল, ফলাফল প্রদানের অংশ। 2 নম্বরটা হলো যে ফলাফল প্রদানের অংশ। চার্লস ব্যাবেজের যন্ত্রে ছিল কয়টা অংশ? 3টা অংশ। প্রথম অংশটা হলো যে তথ্য বা নির্দেশ প্রদানের অংশ, দ্বিতীয়টা হলো যে ফলাফল প্রদানের অংশে। এই অংশে গণনার উপযুক্ত ফলাফল প্রদান করবে। এই যে দ্বিতীয় যে সেক্টর রাখছে, দ্বিতীয় যে অংশটা রাখছে চার্লস ব্যাবেজ, এই দ্বিতীয় অংশের ভিতরে গণনার উপযুক্ত ফলাফল প্রদান করবে। সর্বশেষ তথ্য সংরক্ষণ, সর্বশেষ যে অপশন, সর্বশেষ 3 নম্বর যে অংশটা উনি রেখেছিলেন সেটা হলো তথ্য সংরক্ষণ। এই অংশের তথ্যগুলো সংরক্ষণ করা যাবে। তার মানে চার্লস ব্যাবেজের যে চিন্তাধারা ছিল, এই চিন্তাধারা দিয়ে উনি 3টা অংশ বা 3টা, চার্লস ব্যাবেজের চিন্তাধারার মধ্যে 3টা কাজ করা যাবে এমন ভাবে উনি চিন্তাধারা করেছিলেন। সেই চিন্তাধারা হলো যে প্রথমটা কি, শুধু যে এটা দিয়ে শুধু গণনা করা যাবে এটাও হবে না, আবার শুধু যে কি তথ্য সংরক্ষণ করা যাবে তাও হবে না, সবগুলো মিলায়ে একটা এই অংশ থাকবে যেটা যন্ত্র চালানোর সমস্ত তথ্য বা নির্দেশ বিভিন্ন পর্যায়ের ফলাফল দেবে, আবার কি গণনার মাধ্যম দিয়ে ফলাফল প্রদান করবে, এবং এই সব কিছুকে একটা তথ্য সংরক্ষণ করা যাবে। দেখেন পূর্বে যে জিনিসগুলো ছিল এগুলো কিন্তু শুধুমাত্র গণনার যন্ত্র ছিল, কিন্তু চার্লস ব্যাবেজের চিন্তাধারা ছিল যে শুধু গণনা দিয়েই এটা শেষ হবে না, ক্ষান্ত হবে না, এর সাথে আরো কিছু সংযুক্ত করতে হবে। দেখেন আমি হাজার কষ্ট করে, আমি অনেক অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সামনে একটা এই যে পিডিএফ ফাইল তৈরি করেছি, একটা শীট, একটা ইতিহাস বা যেটা কি বলেন একটা ডকুমেন্টস একটা তৈরি করছি আপনাদের ক্লাসের সুবিধার্থে। এখন এই ডকুমেন্টসটা যদি আমি সংরক্ষণ করতে না পারতাম তাহলে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারতাম না, আপনাদের সামনে এটা দেখাইতে পারতাম না। তাহলে
আমার এই যে কাজ বা আমার যে কম্পিউটারের যে কাজ এটা পরিপূর্ণতা আসতো না। ঠিক তেমনি ভাবে চার্লস ব্যাবেজের চিন্তাধারা এটাই ছিল যে কি সবকিছু মিলায়ে একটা পরিপূর্ণ কম্পিউটারের রূপ উনি দেবেন। বর্তমানে আধুনিক যে একটা কম্পিউটার আছে, এই কম্পিউটার যেসব অংশ দেখা যায় বা বিদ্যমান রয়েছে চার্লস ব্যাবেজের অ্যানালাইটিক্যাল ইঞ্জিনে তার সবগুলো বিদ্যমান ছিল। তাছাড়া এই প্রথম কোন যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে গণনা সংক্রান্ত যাবতীয় কাজ করতে পারত। সুতরাং এটা নিশ্চিত করে বলা যায় যে চার্লস ব্যাবেজই হচ্ছেন কম্পিউটারের আদি পিতা। এই যে এই ভদ্রলোক হলেন যে কি দি ফাদার অফ কম্পিউটার। এই ভদ্রলোক কি দি ফাদার অফ কম্পিউটার। এরপরে এসে ইনি যে প্রথম যে কম্পিউটারটা তৈরি করলেন, সে কম্পিউটারের একটা ইনার সাথে করে 1890 সালের দিকে ডক্টর হরমন হলোরিচ নামের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রে আদমশুমারি বিভাগে কাজ করতেন। সেই সময় লোক গণনার কাজ হাতে নেন আমেরিকান সেন্সাস ব্যুরো নামের একটি সরকারি প্রতিষ্ঠান। তারা নিশ্চিত জানতো এই গণনার কাজে লোকবল লাগবে প্রচুর, তেমনি সময়ও লাগবে অনেক, মোটামুটি 10 বছরের আগে এই গণনার কাজ শেষ করা যাবে না, এমনই ধারণা ছিল তাদের। কিন্তু এই ধারণাকে পাল্টে দিয়ে ডক্টর হরমান হলোরিচ তাদের এই ধারণা ভেঙে দিলেন। তিনি চার্লস ব্যাবেজের যন্ত্রের সাথে টেবুলেটর নামের একটি যন্ত্র তিনি এটার সাথে জুড়ে দিলেন। এই দেখেন এটা এই হচ্ছে টেবুলেটর যন্ত্র। এই টেবুলেটর যন্ত্রটা উনি এর সাথে জুড়ে দিলেন। জুড়ে দিয়ে ওনারা একটা আধুনিক যুগ, এটা কিন্তু মধ্যম যে যুগ বা মধ্য যে যুগটা এটা শেষ হয়ে গেল। এবার 1943 সালের গোড়ার দিকে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির জন মসলি ও প্রেসপার একার্ট নামের দুই প্রতিভাবান ইঞ্জিনিয়ার প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার তৈরিতে হাত দিলেন। পুরো 3 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে 1946 সালের মাঝামাঝি তারা সত্যি সত্যি তৈরি করে ফেললেন প্রথম ইলেকট্রনিক্স ডিজিটাল কম্পিউটার। তার নাম দেওয়া হলো এনিয়াক। কিন্তু মজার বিষয় হলো এটা এত বড় একটা যন্ত্র তারা তৈরি করলেন যে যন্ত্র ব্যবহার করার জন্য মই ব্যবহার করা লাগতো, মই ব্যবহার করার প্রয়োজন হইতো। এত বড় কম্পিউটার, এই দেখেন সেই কম্পিউটারটা হলো এটা হলো ডিজিটাল যুগের আধুনিক যুগের প্রথম কম্পিউটার, যেটার নাম দেওয়া হয়েছিল এনিয়াক। এই এনিয়াকের এই এনিয়াক কম্পিউটারকে রাখার জন্য দরকার পড়তো 9 মিটার প্রস্থ এবং 15 মিটার দৈর্ঘ্যের একটি ঘর। মানে বিশাল বড় এক হল রুমের প্রয়োজন হতো এই কম্পিউটার রাখার জন্য। 9 মিটার প্রস্থ এবং 15 মিটার দৈর্ঘ্যের একটি ঘর প্রয়োজন হতো। আর এটার ওজন ছিল 15 টন। এটার ওজন ছিল কত? 15 টন। এটা চালানোর জন্য এটা চালানোর জন্য লাগতো 150 কিলোওয়াট বিদ্যুৎ। এটা চালানোর জন্য 150 কিলোওয়াট বিদ্যুৎ প্রয়োজন হতো। এই যে কম্পিউটার, যে এত বড় কম্পিউটার ওনারা তৈরি করলেন, কিন্তু এই কম্পিউটারের ক্ষমতা ছিল অত্যন্ত ছোট বা অত্যন্ত আপনার এটা দেখতে আকারে অনেক বড় থাকলেও অত্যন্ত কম ক্ষমতা সম্পন্ন ছিল। এটার ক্ষমতা অত্যন্ত কম ছিল। কেমন কম ছিল বলে, একটা ফাইলের ভিতরে রাখলে দ্বিতীয় আর ফাইল রাখার জায়গা থাকতো না, ওইটাকে ডিলিট করে পুনরায় আর একটা ফাইল রাখতে হতো। আরো মজার ব্যাপার হলো কাজ করতে করতে এটা অসম্ভব রকমের গরম হয়ে উঠতো। তখন এটাকে মাঝে মাঝে ঠান্ডা পানি ঢেলে শীতল করার প্রয়োজন পড়তো। হ্যাঁ, কত বড় মজার বিষয় যে কাজ করতে করতে এটা অসম্ভব রকমের গরম হয়ে উঠতো। তখন এটাকে মাঝে মাঝে ঠান্ডা পানি ঢেলে দিয়ে এটাকে ঠান্ডা করা লাগতো, শীতল করা প্রয়োজন পড়তো। এনিয়াক ছিল বাল্ব নির্ভর কম্পিউটার। এনিয়াকটা এই এনিয়াক নামক যে কম্পিউটার তারা তৈরি করলেন, এটা ছিল বাল্ব নির্ভর কম্পিউটার। এতে প্রায় 18,000 বাল্ব লাগানো ছিল। 18,000 বাল্ব লাগানো ছিল। তবে আগেকার কম্পিউটারের তুলনায় এটা ছিল দ্রুত গতি সম্পন্ন। আগেকার কম্পিউটার বলতে এই যে এই এনিয়াক নামক যে কম্পিউটার ওনারা তৈরি করলেন, এর আগে যত যন্ত্র তৈরি করছিল সব যন্ত্রের থেকে এটা ছিল একটু দ্রুত গতি সম্পন্ন ছিল। এটা প্রতি সেকেন্ডে প্রায় 5,000 গণনার কাজ করতে পারত। এবার
পৃথিবীর সভ্যতা আধুনিকতার ছোঁয়া লাগার সাথে সাথে এনিয়াকের বাধ্যবাধকতায় কাটিয়ে ওঠার জন্য মানুষ নিরলস গবেষণা চালিয়ে যেতে লাগলো। অবশেষে 1946 সালের শেষ দিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্যার হাওয়ার্ড এইকিন নামের একজন প্রতিভাবান বৈজ্ঞানিক তৈরি করে ফেললেন এনিয়াকের চেয়ে কিছুটা ছোট এবং আরেকটু ক্ষমতা সম্পন্ন ইলেকট্রনিক্স কম্পিউটার। এই যে এনিয়াক তৈরি করছেন, এই এনিয়াকের থেকে আরো একটু ছোট এবং কি এর থেকে আরো একটু ক্ষমতা সম্পন্ন এবং এর থেকে আরো একটু দ্রুত গতির একটা একটা কম্পিউটার তৈরি করলেন। কে তৈরি করলেন? স্যার হাওয়ার্ড এইকিন, যার নাম দেওয়া হয়েছিল মার্ক ওয়ান। যে কম্পিউটারের নাম দেওয়া হয়েছিল মার্ক ওয়ান, তবে ছোট হলেও এই কম্পিউটারটি ছিল 15 মিটার দৈর্ঘ্য ও 6 মিটার প্রস্থ বিশিষ্ট। অর্থাৎ আমরা পূর্বে দেখে আসছি যে কম্পিউটার রাখার জন্য, এনিয়াক কম্পিউটার রাখার জন্য 9 মিটার প্রস্থ এবং 15 মিটার দৈর্ঘ্যের একটি ঘর প্রয়োজন ছিল। আর পরে যে স্যার হাওয়ার্ড এইকিন যে মার্ক ওয়ান নামের একটা কম্পিউটার তৈরি করলেন, ওইটার ওইটার যে মানে ছোট হলেও ওইটার দৈর্ঘ্য ছিল 15 মিটার এবং কি প্রস্থ ছিল 6 মিটার। এর উচ্চতা ছিল 2.4 মিটার। এর উচ্চতা ছিল 2.4 মিটার। এতে ব্যবহৃত বিদ্যুতের তারের দৈর্ঘ্য ছিল 800 কিলোমিটার। এতে যে বিদ্যুতের তার ব্যবহার করা হয়েছে, এটার দৈর্ঘ্য ছিল 800 কিলোমিটার। আর এটা তৈরি করতে যে খরচ পড়তো, সেই খরচ দিয়ে বর্তমান সময়ের পুরা একটা কম্পিউটার কোম্পানি বানিয়ে ফেলা যাবে। এই যে মার্ক ওয়ান নামের যে কম্পিউটার উনি তৈরি করলেন, এটা এনিয়াকের থেকে ছোট, তবে এটার কি দৈর্ঘ্য ছিল 15 মিটার এবং কি প্রস্থ ছিল 6 মিটার এবং উচ্চতা ছিল 2.4 মিটার। এর সাথে 800 কিলোমিটার বৈদ্যুতিক তারের দৈর্ঘ্য ছিল, ব্যবহার করা হতো। আর এটা এই মার্ক ওয়ান কম্পিউটার ব্যবহার করতে যেটা প্রয়োজন হতো, সেটা বর্তমান সময়ের একটা কম্পিউটার কোম্পানি বানিয়ে ফেলা যাবে। এটা ছিল এটা ছিল আওয়াজ আসতেছে না। জি জি। জি, এখন আওয়াজ আসতেছে, তবে আওয়াজটা বাধা বাধা আসতেছে। আওয়াজ ক্লিয়ার? এখন কি সাউন্ড ক্লিয়ার? এখন কি সাউন্ড হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার। জি, এবার সাউন্ড ক্লিয়ার আছে। এবার 1948 সালের দিকে বার্ডিন, ব্রাটান এবং শক্লি নামে তিন প্রতিভাবান আমেরিকান বৈজ্ঞানিক আবিষ্কার করলেন ট্রান্সজিস্টার, যেটা এই যে আপনাদের সামনে যেটা দেখানো হচ্ছে, এটা হলো ট্রানজিস্টার। ফলে কম্পিউটারের দিগন্ত সূচিত হলো এক নতুন আরেক বিপ্লবের। বাল্ব নির্ভর এনিয়াক এবং মার্ক ওয়ান কম্পিউটারের জায়গা জুড়ে নিল এই ট্রান্সজিস্টার লাগানো কম্পিউটার। এতে করে কম্পিউটার আকারেও বেশ পরিবর্তন এলো, ছোট হয়ে গেল বিশাল আকারের কম্পিউটার। তার উপর তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং ফলাফল প্রদানের সময়সীমা একেবারেই কমে গেল, আবার তৈরি খরচও অনেক কমে গেল। এই সময়কার কম্পিউটারের মধ্যে 1949 সালের তৈরি অ্যাডসাকের নাম উল্লেখযোগ্য। এই ট্রান্সজিস্টারের সাথে আরো কিছু এই যে আইসি, হ্যাঁ, এই জাতীয় যে আইসি টাইসি গুলো আছে, এই সিলিকন চিপ নামের আইসি টাইসি গুলো তৈরি করে ওনারা একটা বর্তমান আজকে যে আমাদের কাছে কম্পিউটার, এই কম্পিউটারটা ওনারা কি করলেন, আমাদের উপহার দিতে ওনারা সক্ষম হলেন। এই কম্পিউটারে আবার কি আছে, একটা সময় যে কম্পিউটারকে হাত রাখতে হতো বিশাল এক হল রুমের মতো একটি ঘরে, এখনকার একটি কম্পিউটারকে একটি ছোট্ট টেবিলেই রাখা যাচ্ছে। শুধু কি তাই, এখন ছোট্ট কোল জুড়ে রাখা যায় এই কম্পিউটারকে, যার নাম ল্যাপটপ কম্পিউটার। এছাড়াও আছে হাতের উপর রেখে কাজ হবার মতো বা কাজ করার মতো কম্পিউটার, যার নাম হলো পামটপ কম্পিউটার ইত্যাদি। কম্পিউটারে ব্যাপক পরিবর্তনের সম্ভব হয়েছে কেবলমাত্র সিলিকন চিপস আবিষ্কারের পর থেকে। এর ব্যবহারের মাধ্যম দিয়ে ভাবতে অবাক লাগবে, ক্যালকুলেটর, ক্যামেরা, ঘড়ি ইত্যাদি ইলেকট্রনিক্স জিনিসের ভিতরে বসানো চিপ সেট ইচ্ছা করলে একটি সুসের ছিদ্রের ভিতর দিয়ে অনায়াসে যাতায়াত করানো যাবে। এভাবেই আমাদের ব্যবহৃত কম্পিউটার নামের যন্ত্রটির আধুনিকায়ন হয়েছে এবং ভবিষ্যতে হয়তো আরো অনেক কিছু আমাদের জন্য অপেক্ষা করতেছে। তাহলে আমরা এত সময় ধরে কি বুঝলাম, যে পূর্বে যে কম্পিউটার বা পূর্বে যে কম্পিউটারের সূচনা হয়, সেটা শুধুমাত্র একটা গণনাকারী যন্ত্র দিয়েই সূচনা শুরু হয়। এবং এইটা কেমন গণনার যন্ত্র ছিল, এটা দানা দানা ব্যবহার করা হতো। এই যে শুরুতে আপনাদেরকে দেখায় আসছি,
যে এখানে এই যে দানা, একেবারে শুরুতে আমাদের কাছে যে এই অ্যাবাকাস নামের যে কম্পিউটার বা অ্যাবাকাস নামের যে যন্ত্র আমাদেরকে উপহার দেওয়া হয়েছিল, এটা দেখেন কিছু দানা দেখা যায়। এই দানাগুলো এই যে এখানে 5টা ওখানে 5টা, এগুলোকে 10টা এক জায়গায় করে আবার গণনা করা, আবার এগুলো এলোমেলো করে আবার গণনা করা, এটা তাদের কাজ ছিল। পরবর্তী আধুনিক হতে 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 আজকে আমাদের কাছে এই কম্পিউটার, ল্যাপটপ এগুলো আমাদের হাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এটা ছিল কম্পিউটারের ইতিহাস এবং কম্পিউটারের যে সংক্ষিপ্ত একটা ইতিহাস আপনাদের সামনে বললাম। এটার ভিতরে যতটুকু লেখা আছে সেটাও যদি বলতে যায় আরো 10 মিনিট সময় লেগে যাবে। শুধু কি তাই, আপনাদের সামনে যদি কম্পিউটারের ইতিহাস, কম্পিউটারের সূচনা থেকে নিয়ে আজ পর্যন্ত একেবারে হুবাহু মানে পরিপূর্ণ ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করতে যাই, তাহলে 6 ঘন্টার মতো ক্লাস করা লাগবে, এর বেশি ছাড়া কম না। তো যাই হোক, আমরা এখান থেকে আমাদের ছোট্ট আকারে, সীমিত আকারে আমাদের কম্পিউটারের ইতিহাস এবং কম্পিউটারের জনককে এগুলো জেনে নিলাম। আসেন এবার কম্পিউটারের ক্যাটাগরি সম্পর্কে জানি, কম্পিউটারের বিস্তারিত, কম্পিউটার সম্পর্কে জানি। এবার কম্পিউটার বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে জানি। কম্পিউটার, কম্পিউটার ক্যাটাগরি, কম্পিউটার শ্রেণী বিভাগ রয়েছে। কেমন? বলে যে ক্যাটাগরি, আমাদের কাছে বা আপনাদের কাছে, আমাদের প্রত্যেকের কাছে যে মোবাইলটা রয়েছে, এটা একটা ক্ষুদ্র কম্পিউটার। এটা একটা কি? ক্ষুদ্র একটা কম্পিউটার। এটাও কাজ করে ক্যালকুলেশনের মাধ্যমে। আপনি মুভি প্লে করেন, কথা বলছেন, প্রত্যেকটা কাজ করে কোডের মাধ্যম দিয়ে, কোড। আর প্রতিটা কোড তৈরি হয় এই এই ডিজিটের মাধ্যম দিয়ে, প্রতিটা কোড তৈরি হয় এই ডিজিটের মাধ্যম দিয়ে। কম্পিউটারকে সাধারণত আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কম্পিউটারকে সাধারণত আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এখানে দেখেন, এই যে আমি আপনাদের সামনে কিছুটা চিত্র দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন অ্যানালগ, হাইব্রিড, ডিজিটাল। এটা কম্পিউটারকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি। এই ডিজিটালের মধ্য দিয়ে আবার সুপার, মেইন ফ্রেম, মিনি ফ্রেম, মাইক্রো কম্পিউটার। সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি ফ্রেম কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। এই মাইক্রো কম্পিউটার আবারই কয়েক ভাগে ভাগ করা যেতে পারে, যেমন ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, নোটবুক কম্পিউটার, ট্যাবলেট পিসি, পামটপ, এই জাতীয়। আপনাদের সামনে কয়েকটা, এটা বোঝানোর জন্য যে কম্পিউটার কয়েক ভাগে, মানে কয়েকটা শ্রেণী ভাগে বিন্যাস করা হয়েছে, এটাকে বোঝানোর জন্য আমি আপনাদের সামনে 2-3টা চিত্র উঠায় ধরছি। এবার আসেন, এই যে কম্পিউটার, আপনাদের সামনে যে কম্পিউটার শ্রেণী বিন্যাস করা হলো, এই শ্রেণী বিন্যাস থেকে এবার আসেন যে ডেস্কটপ কম্পিউটার কি। এই আমাদের সামনে যে আপনার, আমরা যে বিভিন্ন সময় দেখতে পাই, আমরা আল্ট্রাসাউন্ড করতেছি, আমরা সিটি স্ক্যান করতেছি, এগুলো সব কিছু একটা একটা কম্পিউটার। আমরা মোবাইল চালাচ্ছি, এটা একটা কম্পিউটার। আমরা যেগুলো, যে আমরা আধুনিক বা আমরা ডিজিটাল যে যন্ত্রগুলো তৈরি দেখতেছি বা ব্যবহার করতেছি, প্রত্যেকটা একটা একটা কম্পিউটার। এই যে সিটি স্ক্যান করতেছি বা আমরা যে আমরা আল্ট্রাসাউন্ড করি বা আমরা বিভিন্ন জাতীয় যে কাজগুলো করি, এই কাজগুলো দিয়ে এটা একটা রিপোর্ট তৈরি করে। এই সিটি স্ক্যান একটা রিপোর্ট তৈরি করে, এটার কাজ হলো কি? রিপোর্ট তৈরি করা। আর এই রিপোর্ট তৈরি করেই একটা রেজাল্ট বের করে। এটা কম্পিউটার, এই হাইব্রিড বা এই জাতীয় যে কম্পিউটার গুলো আছে, এই কম্পিউটারের ভিতরে পড়ে। দেখেন, আমরা যে কম্পিউটার গুলো ব্যবহার করি, এই সাধারণ কম্পিউটার, একেবারে সিম্পল বা সাধারণ কম্পিউটার। আমাদের এই কম্পিউটার দিয়ে স্যাটেলাইট, আমাদের এই কম্পিউটার দিয়ে স্যাটেলাইট কি করা হয়? হ্যাঁ, আমাদের এই কম্পিউটার স্যাটেলাইটটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমাদের এই সাধারণ কম্পিউটার দিয়ে আকাশে রকেট তৈরি করা, মানে উড়ানো হচ্ছে, এটাকে কন্ট্রোল করা হচ্ছে আমাদের এই সাধারণ কম্পিউটার দিয়ে। আকাশে রকেট, বিমান পরিচালনা করতেছেন এই সাধারণ সাধারণ কম্পিউটার দিয়ে। তাহলে আমরা যা ব্যবহার করতেছি, এটা সাধারণত ল্যাপটপ আর ডেস্কটপ। আমরা যে ব্যবহার করি, আমরা সাধারণত যে কম্পিউটার গুলো ব্যবহার করি, এটা হলো ল্যাপটপ কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার। ডেস্কটপ কম্পিউটারটা হলো এই, আপনাদের সামনে একটা ছবি দেখাচ্ছি, এটা হলো ডেস্কটপ কম্পিউটার। আর এই ডেস্কটপ কম্পিউটারটা কয়েকটা যন্ত্র নিয়ে একটা ডেস্কটপ কম্পিউটার তৈরি হয়। আর এই ডেস্কটপ কম্পিউটারটা একটা টেবিলের উপরে বা একটা যে কোনো স্থানে এটাকে একটা সংরক্ষিত রাখতে হয়, এটাকে মুভমেন্ট করা যায় না।
এটাকে নিয়ে সরানো যায় না, এটাকে নিয়ে বিভিন্ন স্থানে যাওয়া যায় না। এই ডেস্কটপ কম্পিউটারটা তৈরি হয় কয়েকটা জিনিসের মাধ্যম দিয়ে। সেটা হলো যে দেখেন, একটা মনিটর আছে, একটা পিসি আছে, একটা স্পিকার আছে, হ্যাঁ, একটা মাউস আছে, একটা কিবোর্ড আছে। এই সব কিছু মিলায়া ঝিলায়া একটা ডেস্কটপ কম্পিউটার। এবার আসেন ল্যাপটপ কম্পিউটার। এই আপনাদের সামনে একটা ছবি দেখানো হচ্ছে, এটা হলো ল্যাপটপ কম্পিউটার। এটা হলো ল্যাপটপ কম্পিউটার। এই ল্যাপটপ কম্পিউটারের ভিতরে যা আছে ডেস্কটপ কম্পিউটারের ভিতরেও হুবাহু তাই আছে। এই ডেস্কটপ কম্পিউটারের ভিতরে যে যে যন্ত্রগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলো যন্ত্রকে এই ল্যাপটপ কম্পিউটারের ভিতরে তারা স্থাপন করছে। এই ল্যাপটপ কম্পিউটার ভিতরে তারা সংযোগ করছে, করে একটা ল্যাপটপ কম্পিউটার তারা তৈরি করছে। আর এই ল্যাপটপ কম্পিউটার আপনি যেখানে খুশি সেখানে নিয়ে আপনি কাজ করতে পারবেন। এই ল্যাপটপ কম্পিউটারটা আপনি চাইলে বাসে বসে কাজ করতে পারতেছেন, হ্যাঁ, চাইলে আপনি অফিসে বসে কাজ করতে পারতেছেন, চাইলে বাসায় বসে কাজ করতে পারতেছেন, বা চাইলে আপনি আপনি শুয়ে শুয়েও এই ল্যাপটপ কম্পিউটার দিয়ে আপনি কাজ করতে পারতেছেন। তাহলে ল্যাপটপ ল্যাপটপ কম্পিউটার আর ডেস্কটপ কম্পিউটার, এই দুই কম্পিউটারের ভিতরে পার্থক্য হলো যে ডেস্কটপ কম্পিউটারটা মুভমেন্ট করা যায় না, আর ল্যাপটপ কম্পিউটারটা মুভমেন্ট করা যায়। এটা হলো শুধুমাত্র পার্থক্য। বাকি যত যন্ত্রাংশ আছে সব কিছুই দুইটা কম্পিউটার ভিতরেই আছে। চলেন সামনে আগাই। 3 নম্বর, হার্ডওয়্যার ও সফটওয়্যার কি। আমরা এত সময় পর্যন্ত কম্পিউটারের ইতিহাস জানলাম, কম্পিউটারের ভাগ বা শ্রেণী বিন্যাস জানলাম, সেখান থেকে আরো শ্রেণী বিন্যাস জানলাম যে ল্যাপটপ কি জিনিস, কম্পিউটার কি জিনিস, ল্যাপটপ কি দিয়ে কি কি জিনিস দিয়ে তৈরি হয়েছে, বা ল্যাপটপ কি, ল্যাপটপ কম্পিউটারের ভিতরে কি কি জিনিস রয়েছে, এগুলো আমরা জানতে পারলাম। এবং ডেস্কটপ কম্পিউটারের ভিতরে কি কি জিনিস রয়েছে সেগুলো আমরা জানতে পারলাম। এবার আসেন আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যার কি জিনিস এটার পরিচয় জানি। হার্ডওয়্যার এবং সফটওয়্যার, হার্ডওয়্যার পরিচিতি। হার্ডওয়্যার হলো কয়েকটা জিনিস নিয়ে হার্ডওয়্যার। এটা হলো আমরা পিসি বলি, এটার সিপিইউ বলা হয়। সিপিইউ এর ফুল মিনিং হলো, আশা করে দেয় ইনশাল্লাহ বাকিটা শেষ করলে হয়। তো আমরা যে হার্ডওয়্যার পরিচিতি সম্পর্কে জানতেছিলাম, এটা হলো পিসি বা সিপিইউ বলা হয়। এটা সেন্ট্রাল প্রসেসিং প্রসেসিং ইউনিট। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই সিপিইউ বা পিসি যেটাকে বলা হয়, এটার কয়েকটা ছবি আপনাদের সামনে দেখাচ্ছি। এরপরে এইটার এইটার পরে আমাদের যে যেটা প্রয়োজন সেটা হলো মনিটর। এরপরে আমাদের প্রয়োজন মাউস। এরপর আমাদের প্রয়োজন কিবোর্ড। এরপর আমাদের প্রয়োজন স্পিকার। এগুলো নিয়েই একটা ডেস্কটপ কম্পিউটার তৈরি হয়। এগুলো নিয়েই একটা ডেস্কটপ কম্পিউটার তৈরি হয়। এই যে 4-5টা জিনিস দেখাইলাম, এটা একটা বাদ দিয়ে আরেকটা একটা বাদ দিলে আপনার পরিপূর্ণ ডেস্কটপ কম্পিউটার তৈরি হবে না। চলেন সামনে আগাই। এরপরে দেখেন আমরা আমাদের হেডফোন, আমাদের এই যে এক প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, এই প্রত্যেকটা জিনিসের কাজও ইনশাল্লাহ আপনাদেরকে দেখানো হবে। এজন্য আমরা সংক্ষিপ্ত আকারে, যেহেতু 40 মিনিটের বেশি ক্লাস করতে পারতেছি না, এজন্য আমরা যাতে আগামী 40 মিনিটের আগে আমাদের ক্লাস শেষ করতে পারি সেই চিন্তা নিয়েই সামনে আগাচ্ছি ইনশাল্লাহ। আমি চাইছিলাম যে আজকে ক্লাসটা একটু লং করে আমাদের মূল কার্যক্রমে শুরু, মূল যে কাজ শেখানো হবে সেই কাজ শেখানোই বা সেই কাজের ভিতরে ইনশাল্লাহ আগামী ক্লাস যেন ঢুকতে পারি। কিন্তু কি হবে আল্লাহ আমাদের ভালো জানে, এজন্য সংক্ষেপ করে আগায় যাচ্ছি। দেখেন একটা হেডফোন, এটাও আমাদের কম্পিউটার কম্পিউটার জগতের জন্য প্রয়োজন। একটা স্ক্যানার, একটা প্রিন্টার, এটা হলো ইউপিএস, ইউনিট পাওয়ার সাপ্লাই। এগুলো সবকিছু একটা কম্পিউটারের জন্য প্রয়োজন। আপনি মনে করেন যে আপনি কি করলেন, আপনি সিপিইউ কিনলেন কিন্তু মনিটর কিনলেন না, তাহলে আপনার কোনো, এই সিপিইউর কোনো দাম নাই, পিসির কোনো দাম নাই। আপনি পিসিও কিনছেন, পিসিও কিনছেন, মনিটরও কিনছেন, কিন্তু আপনার কাছে মাউস নাই। তাহলে আপনি এই মনিটরের ভিতরে যেগুলো দেখাচ্ছে সেগুলোকে টাচ করবেন কিভাবে? আপনার, আমরা যেমন আমাদের যে মানব দেহের ভিতরে দুইটা হাত রয়েছে, হাতের যে কাজগুলো আছে এটা দিয়ে আমরা কি মাউসের মাধ্যমে এই কাজগুলো আমরা করি। তার মানে কম্পিউটারের জন্য
ডেস্কটপ হোক আর ল্যাপটপ হোক, এই দুইটাই হোক, যেটাই হোক না কেন, কম্পিউটারের জন্য আমরা মাউসকে হাত বলতে পারি। মানব দেহের সাথে মেলায় আমরা কি বলতে পারি? মাউসকে কম্পিউটারের হাত বলতে পারি। সবই আছে, আপনি টাচ করতে পারলেন, আপনি দেখতে পাচ্ছেন, আপনার পিসি আছে, আপনার মনিটর আছে, সবকিছু আছে, মাউস আছে, কিন্তু কিবোর্ড নাই। আপনি কিছু লেখালেখির প্রয়োজন, আপনার মনের কোনো কথাকে, মনের কোনো আপনার আপনার মনের কোনো কথাকে আপনি ব্যক্ত করতে চান, কম্পিউটার ভিতরে স্মৃতি করে রাখতে চান, আপনি কোনো ডকুমেন্টস তৈরি করতে চান, কিন্তু আপনার কিবোর্ড নাই, আপনি লিখবেন কিভাবে? তাহলে এটার প্রয়োজন, কিবোর্ডেরও প্রয়োজন। একটা একটা মনিটরের জন্য, একটা কম্পিউটারের জন্য কিবোর্ডও প্রয়োজন। এবার আসেন স্পিকার। আপনি আপনার সব কিছু আছে, আপনি টাচ করতে পারতেছেন, আপনি লিখতে পারতেছেন, আপনার পিসি আছে, আপনার মনিটর আছে, আপনি মাউস দিয়ে একটা ভিডিও চালু করলেন, ইউটিউবে ঢোকা হোক বা আপনার ডাউনলোড করা হোক, বা একটা অডিও, একটা কোরআন তেলাওয়াত, একটা গজল, যেটাই হোক না কেন, আপনি শুনতে চান, কিন্তু আপনার স্পিকার নাই, আপনি শুনবেন কিভাবে? এজন্য এই স্পিকারের খুব প্রয়োজন। এই স্পিকারটা আবার লাউড স্পিকার। এই যে স্পিকার দেখানো হচ্ছে, এটা লাউড স্পিকার। আপনি যদি সকলকে নিয়ে শুনতে চান, আপনার পরিবারের হোক, আপনার ক্লাসের হোক, আপনার অফিসের হোক, প্রত্যেককে সাথে নিয়ে যদি শুনতে চান, তাহলে কি আপনাকে লাউড স্পিকারটা কি করতে হবে? ব্যবহার করতে হবে। কারো মনে হয় এখনো পর্যন্ত আনমিউট করে নাই, কে যেন আনমিউট করে নাই, এমনিকে আনমিউট করে দিই। আলিমুল ভাই দেখা যাচ্ছে। তো এজন্য তো এই জন্য আমরা, আমাদের স্পিকারের খুব প্রয়োজন। স্পিকার যদি না হয়, স্পিকার যদি না থাকে, তাহলে আমরা কি করতে পারবো না? আমরা আমাদের কম্পিউটার বা আমাদের মনিটরের ভিতরে যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো আমরা শুনতে পাবো না। মেহরবানি করে, আর যদি কেউ আনমিউট থাকেন, একটু মেহরবানি করে মিউট হয়ে যান। মিউট থেকে আনমিউট হয়ে যায়, ইনশাল্লাহ সাউন্ড না আসে, ক্লাসে ডিস্টার্ব হচ্ছে। এরপরে মনে করেন এমন একটা গুরুত্বপূর্ণ কোনো ভিডিও বা অডিও আপনি শুনতেছেন, যেটা আপনি সকলকে শোনাতে চান না, আপনি নিজে নিজে শুনতে চান, তাহলে প্রয়োজন আপনার, আপনার জন্য প্রয়োজন হেডফোন। আপনার কাছে হেডফোন আছে, স্পিকার আছে, পিসি আছে, মনিটর আছে, মাউস আছে, কিবোর্ড আছে, সবকিছু আছে। আপনি একটা ডকুমেন্টস আপনার হাতে আছে, এই ডকুমেন্টসটাকে আপনি কম্পিউটার বা ল্যাপটপের ভিতরে আপনি কি করতে চান? ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপ কম্পিউটারের ভিতরে আপনি এটাকে ডকুমেন্টস তৈরি করে রাখতে চান, বা আপনি এটাকে এই তথ্যকে সংরক্ষণ করে রাখতে চান কম্পিউটারের ভিতরে, সেটা ল্যাপটপ হোক আর ডেস্কটপ হোক, আপনার জন্য প্রয়োজন একটা স্ক্যানার। আপনার কাছে যদি কোনো স্ক্যানার না থাকে, তাহলে আপনি ওই স্মৃতিকে, আপনি ওই ডকুমেন্টসটাকে তৈরি করে নিয়ে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের ভিতরে আপনি সংরক্ষণ করতে পারবেন না। এজন্য আপনার জন্য প্রয়োজন একটা স্ক্যানার। আপনি সব কাজ জানেন, কম্পিউটারের যাবতীয় কাজ আপনি জানেন, আপনি লেখার ভিতরেও খুব এক্সপার্ট হয়েছেন, আপনার সব ভাষা আপনি লিখতে পারেন, আপনি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ডকুমেন্টসও তৈরি করতে পারেন, কিন্তু সেই ডকুমেন্টস গুলো আপনি বের করতে পারেন না, তাহলে ওই ডকুমেন্টস তৈরি করারও কোনো প্রয়োজন নেই, ওই ডকুমেন্টসটা তৈরি করাও সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। এজন্য এটা বের করার জন্য, এই ডকুমেন্টসটা বের করতেও আপনার প্রয়োজন হবে প্রিন্টার। এই যে আমরা একটা প্রিন্টার দেখতে পাচ্ছি, এমন একটা প্রিন্টার আপনার জন্য প্রয়োজন হবে। এবার আসেন, যদি আপনার ডেস্কটপ কম্পিউটার হয়, ল্যাপটপ কম্পিউটার না, ডেস্কটপ কম্পিউটার হয়, তাহলে আপনার জন্য ইউপিএস, ইউনিট পাওয়ার সাপ্লাই, এটা প্রয়োজন। এই ইউনিট পাওয়ার সাপ্লাইটা আপনার প্রয়োজন। যদি আপনি চান, মনে করেন আপনি একটা ডকুমেন্টস তৈরি করতেছেন, আপনি জরুরি কোনো শিট তৈরি করতেছেন, জরুরি কোনো কাজ করতেছেন লেখালেখির মাধ্যম দিয়ে, তো মনে করেন যে 2 মিনিটের কাজ রয়েছে বা 5 মিনিটের কাজ বাকি রয়েছে, বা 2 লাইন লিখতে পারলে কি হয়ে যায়, আপনার এই ডকুমেন্টসটা তৈরি হয়ে যায়। ঠিক এমন সময় কারেন্ট চলে গেল, বিদ্যুৎ চলে গেল, তাহলে কিন্তু আপনার এই ডকুমেন্টসটা এখানে অসমাপ্ত থেকে গেল, এবং বিদ্যুতের জন্য অপেক্ষা করতে হবে। যখন বিদ্যুৎ আসবে, ঠিক তখনই আমাকে কি করতে হবে? এটার কাজ সমাপ্ত করতে হবে। কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার জরুরিভাবে কাজ শেষ করতে হবে, তাহলে আপনার জন্য প্রয়োজন ইউপিএস, ইউনিট পাওয়ার সাপ্লাইটা আপনার জন্য খুবই প্রয়োজন। কিন্তু যাদের ল্যাপটপ রয়েছে, যাদের ল্যাপটপ কম্পিউটার রয়েছে, তারা যদি এই ল্যাপটপ কম্পিউটারকে চার্জ দিয়ে রাখে, এবং এটা চার্জ দিয়ে রাখলে এই ল্যাপটপ কম্পিউটারটা মিনিমাম 2-3 ঘন্টা চালানো যায়, ব্যবহার করা যায়। যদি আরো একটু শক্তিশালী হয়, আরো একটু ভালো মানের কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার হয়, তাহলে এটা আরো দীর্ঘ সময় ব্যবহার করা যায়, 6 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যায়। আমরা এত সময় পর্যন্ত কম্পিউটার সংক্রান্ত, ডেস্কটপ কম্পিউটার সংক্রান্ত কিছু যন্ত্রের বা কিছু যন্ত্রের তথ্য জানলাম, এবং যন্ত্রের কিছু পরিচয়ও জানলাম। এবার আসেন আমরা কিছু সফটওয়্যার সম্পর্কে জানি।
আমরা হার্ডওয়্যার কি জিনিস এই হার্ডওয়্যার সম্পর্কে জেনে নিলাম, হার্ডওয়্যারের পরিচয়টা আমরা জেনে নিলাম। আসেন এবার আমরা সফটওয়্যারের পরিচয়টা জেনে নিই। সফটওয়্যার, এই সফটওয়্যার সমূহ হলো, সফটওয়্যার কি, সফটওয়্যার গুলো হলো উইন্ডোজ, বিজয়, জুম, বিজয় অ্যাপস, জুম অ্যাপস, এমএস ওয়ার্ড ইত্যাদি আরো অনেক সফটওয়্যার রয়েছে। যেমন দেখেন আপনার আমাদের প্রত্যেকের মোবাইলের ভিতরে এমন অনেক অ্যাপস থাকে। একটা কি রয়েছে, ক্যালকুলেটর রয়েছে। আপনি যদি হিসাব 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 নিকাশের প্রয়োজন হয়, আপনাকে ক্যালকুলেটর নামক অ্যাপস এর ভিতরে ঢুকতে হবে। আপনি যদি অডিও কোনো কিছু শুনতে চান, আপনাকে মিউজিক নামের যে অ্যাপস রয়েছে সেখানে ঢুকতে হবে। আপনি যদি আপনার কোনো ছবি বা পিক দেখতে চান, কোনো ছবি দেখতে চান, আপনার কোনো পিকচার দেখতে চান, তাহলে আপনাকে গ্যালারি নামক অ্যাপস এর ভিতরে ঢুকতে হবে। এই সবগুলো অ্যাপস, এই সবগুলো অ্যাপস এর মাধ্যম দিয়েই কাজ করে, এই সবগুলো অ্যাপস এর মাধ্যম দিয়ে কাজ করে। দেখেন এখানে আমাদের আরো অনেক কথা ছিল যেটা বলতে পারতেছি না সময় স্বল্পতার কারণে। দেখেন একটা মানুষের শরীরের ভিতরে, একটা মানুষের শরীরের ভিতরে হাত রয়েছে, পা রয়েছে। আল্লাহ তাআলা আরো অনেক আমাদের অনেক নিয়ামত আমাদের শরীরের ভিতরে দিয়ে রাখছেন, কিন্তু আমাদের যাবতীয় যে শরীরের ভিতরে যে নিয়ামত গুলো দিয়ে রাখছেন এগুলো হলো মানব দেহের শক্তি, এগুলো হলো মানব দেহের শক্তি। কিন্তু এটা ছাড়াও আর একটা শক্তি রয়েছে, যে শক্তিটা ছাড়া এই যে আমাদের মানব দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে কোনটাই আর কাজ করে না। সেই শক্তিটা হলো রূহ নামক শক্তি। ঠিক তেমনি ভাবে এই যে ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইল, এক কথায় কম্পিউটারের যে যাবতীয় যে যন্ত্র আছে সবগুলোকে কাজ করতে গেলে আপনার সফটওয়্যারও প্রয়োজন, আপনার হার্ডওয়্যারও প্রয়োজন, আপনার হার্ডওয়্যারও প্রয়োজন, আপনার সফটওয়্যারও প্রয়োজন। এই কম্পিউটার বা এই ল্যাপটপ কম্পিউটার বলেন, ডেস্কটপ কম্পিউটার বলেন, মোবাইল ফোন বলেন, যাবতীয় যে যন্ত্রগুলো আছে, এই যে আমি শুরুতেই বলছি যে হাইব্রিড, অ্যানালগ এবং কি ডিজিটাল কম্পিউটার, এই যাবতীয় যে কম্পিউটারের এই তিনটা শ্রেণী বিন্যাসের ভিতরে যতগুলো কম্পিউটার পড়ে, যত যন্ত্র পড়ে, এই সমস্ত যন্ত্রগুলো সফটওয়্যার এবং হার্ডওয়্যার দিয়ে কাজ করতে হয়। আমি প্রথমে যাই সফটওয়্যার উপরে টাচ করি, বা সফটওয়্যারকে আমি কি করি, আমি সফটওয়্যারকে কাজ করার জন্য তাকে প্রেসার দিই। এবার এই সফটওয়্যার যায় হার্ডওয়্যারকে প্রেসার দেয়। এবার হার্ডওয়্যার এটার কাজ করে আমার সামনে একটা ফলাফল, আমার সামনে একটা ফলাফল দেখায়। তাহলে এই সফটওয়্যারের প্রয়োজন রয়েছে, হার্ডওয়্যারের প্রয়োজন রয়েছে। কিন্তু যদি সফটওয়্যারটা নষ্ট হয়ে যায়, এই সফটওয়্যার আমরা কিছুই দেখতে পাবো না। যেমন আমি আপনাদেরকে যে এই যে আমি আপনাদেরকে একটা ডকুমেন্টস দেখাচ্ছি বা আপনাদের ক্লাসের কিছু বিষয় দেখাচ্ছি, এটা একটা অ্যাপস এর মাধ্যম দিয়ে, একটা সফটওয়্যারের মাধ্যম দিয়ে দেখাচ্ছি। এখন যদি হঠাৎ করে এই সফটওয়্যারটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এখানে আর কিছুই দেখা যাবে না, কিছু কি কি করা যাবে না, দেখা যাবে না। অর্থাৎ সফটওয়্যার নষ্ট হয়ে গেলে আপনি আর কোনো কিছুই খুঁজে পাবেন না, একেবারে অন্ধকার হয়ে যাবে। আর হার্ডওয়্যার যদি নষ্ট হয়ে যায়, হার্ডওয়্যার কিন্তু দেখা যায়। ঠিক আছে, যেমনি ভাবে কি মানুষের রূহ যদি চলে যায়, এই রূহ কিন্তু দেখা যায় না। মানুষের দেহ পড়ে থাকে, মানুষের দেহ দেখা যায়। মানুষের দেহ যখন সচল থাকে তখনও দেখা যায়, আবার মানুষের দেহটা যখন অচল হয়ে যায় তখনও দেখা যায়। ঠিক তেমনি ভাবে হার্ডওয়্যারটাও, মানুষ হার্ডওয়্যারটাও যখন সচল থাকে, ভালো থাকে, তখন এটা দেখা যায়। আবার যখন নষ্ট হয়ে যায় তখনও এটা দেখা যায়। কিন্তু সফটওয়্যারটা যখন নষ্ট হয়ে যাবে তখন আর দেখা যাবে না, যখন ভালো থাকবে তখন এটা কাজও করবে, তখন এটা দেখাও যাবে। এত সময় পর্যন্ত আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কিছু বিষয় সম্পর্কে জানলাম। আমি শুরুতেই বলছি যে আমি ভালো কোনো প্রশিক্ষক নই, আমি আপনাদের সাথে মুজাকারা করতেছি। আমি আপনাদেরও এখানে আমার আমার থেকে ভালো ভালো অভিজ্ঞ বা ভালো ভালো কি অভিজ্ঞ কম্পিউটার জাননেওয়ালা আছেন এখানে। তো তারা কি, তাদের কাছেও আমি ছাত্র সমতুল্য, কিন্তু আমি মুজাকারা করতেছি আপনাদের সাথে, বারবার বলতেছি, আমি শুরুর দিনে বলছি আপনাদের সাথে মুজাকারা করব, এজন্য যাতে করে আমারও অভিজ্ঞতা বাড়ে, আপনাদের অভিজ্ঞতা বাড়ে। তো আমরা এত সময় পর্যন্ত হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে জেনে নিলাম। আসেন এবার কম্পিউটার ওপেন করার পদ্ধতি জানিনি। আমি সব জানলাম, কম্পিউটারের ইতিহাস জানলাম, কম্পিউটারের যন্ত্র সম্পর্কে জানলাম, কম্পিউটারটা কয় ভাগে বিভক্ত, এক কথায় কম্পিউটারের এ থেকে জেড সবকিছু জানলাম। কিন্তু কম্পিউটার ওপেন করতে পারি না। কম্পিউটার কি করতে পারি না, কম্পিউটার ওপেন করতে পারি না। বিষয়টা এমন হয়ে গেছে যে আমাকে একটা গাড়ি দেওয়া হয়েছে হাদিয়া স্বরূপ, বা আমি একটা গাড়ি কিনে নিয়ে আসছি, এই গাড়িটার যাবতীয় সব বিষয় জানি। এমনকি এই গাড়ির যদি কোনো যন্ত্র নষ্ট হয়ে যায় সেটাও আমি ঠিক করতে পারি। আমি এই গাড়ি সম্পর্কে খুব অভিজ্ঞ, কিন্তু এই গাড়িটা আমি স্টার্ট করতে পারি না। তাহলে আমি সামনে আগাবো কিভাবে? এই গাড়িটা আমার কাছে থাকা আর না থাকা একেবারেই কি সমান। এই গাড়িটা আমার কাছে থাকা এবং না থাকা
সমান কথা। এজন্য আমি সবকিছু জানলাম কিন্তু কম্পিউটার ওপেন করার পদ্ধতি আমি জানলাম না, তাহলে আমার কি এই সবকিছু জেনেও এটা বৃথা হয়ে যাবে। এজন্য আসেন আমরা এখন কম্পিউটার ওপেন করার যে পদ্ধতি আছে এই পদ্ধতিটা জেনে নেব। প্রথমেই আমাকে এরকম একটা বোর্ডের ভিতরে, এরকম একটা সকেটের ভিতরে আমাকে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার জন্য কম্পিউটার বলেন, ল্যাপটপ কম্পিউটার বলেন অথবা ডেস্কটপ কম্পিউটার বলেন, এটার যে আপনার একটা জ্যাক রয়েছে, একটা কট রয়েছে, এই কটটা প্রথমে আমাকে এখানে ঢোকাতে হবে, এখানে প্রবেশ করাতে হবে। প্রবেশ করানোর পরে আমাকে সুইচ অন করতে হবে। যদি আপনার ইউপিএস থাকে, যদি আপনার ইউনিট পাওয়ার সাপ্লাইটা থাকে, তাহলে এইখানে লাইন দেওয়ার পরে, এখানে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার পরে এই ইউপিএস এ লাইনটা আসবে বা এই ইউপিএস এ সংযোগটা এসে এখানে স্থগিত হয়ে যাবে। এবার আপনি যখন এই যে ইউপিএস এর ভিতরে, এই ইউপিএস এর ভিতরে দেখেন এই যে এখানে একটা ছোট্ট একটা সুইচ দেখা যাচ্ছে, এই সুইচটা আপনি যখন যখন ওপেন করবেন, একবার, মাত্র একবার এটাকে চাপ দিয়ে আবার ছেড়ে দেবেন, অনলি একবার চাপ দিয়ে ছেড়ে দেবেন, তখনই আপনার কম্পিউটার বা আপনার মনিটরের ভিতরে লাইন যাওয়ার জন্য প্রস্তুতি নেবে। যদি আপনার কাছে ইউপিএস না থাকে, তাহলে সরাসরি এরকম ল্যাপটপের ভিতরে, ল্যাপটপ কম্পিউটারের ভিতরে অথবা কি পিসির ভিতরে এই বৈদ্যুতিক সংযোগ চলে যাবে। তখন আপনার কি করতে হবে, এই যে এরকম, এটা ল্যাপটপ, এটা কম্পিউটারের আপনার চুইস বা এটা আপনার পিসির যে চুইস, এই চুইসটা কি করতে হবে, একবার প্রেস করতে হবে, একবার একবার প্রেস করে ছেড়ে দেবেন। দেওয়ার পরে কিছুটা সময় একটু অপেক্ষা করবেন। কেন করবেন অপেক্ষা? আপনি যখন বৈদ্যুতিক সংযোগ দিয়েছেন, তখন এই বৈদ্যুতিক সংযোগটা আপনার ওই যে প্রত্যেকটা আইসির ভিতরে, প্রত্যেকটা ট্রান্সজিস্টারের ভিতরে এটা এটা যাচ্ছে। এটা যাওয়ার পরে এটা কিন্তু প্রত্যেকটা আইসির ভিতরে কাজ করতেছে, কাজ করে এরপরে আপনার সামনে মনিটরে লাইন বা বিদ্যুৎ দেখাবে, আপনার মনিটরটা ওপেন হবে। এজন্য আপনি কিছুটা সময় অপেক্ষা করবেন। একবার প্রেস করার পরে আপনি কিছু সময় অপেক্ষা করবেন, সেটা 30 সেকেন্ড হতে পারে, 1 মিনিট হতে পারে, 2 মিনিট হতে পারে। এটা যার যার ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারের মানে ধারণ ক্ষমতা বা ক্ষমতার উপরে নির্ভর করে। এবার যখন এই ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ কম্পিউটারটা যখন ওপেন হয়ে যাবে, তখন আপনার সামনে ঠিক এমন একটা পেজ বা এমন একটা, আপনাকে এমন কিছু, এমন একটা পেজ আপনাকে দেখানো হবে, এমন একটা পেজ আপনাকে দেখানো হবে, এমন একটা দৃশ্য আপনার সামনে ভেসে উঠবে। এই দৃশ্য যখন আপনার সামনে ভেসে উঠবে, এই দৃশ্যের ভিতরে বিভিন্ন অ্যাপস দিয়ে সাজানো রয়েছে, এই অ্যাপস দিয়ে আপনি এখন কাজ করবেন। এই অ্যাপস দিয়ে আপনি এখন কি করবেন, কাজ করবেন। এই অ্যাপস গুলোই হলো আমাদের কাজের কাজ। এই অ্যাপস দিয়ে আমরা মূলত কাজ করব। এবার দেখেন, আমি আপনাদেরকে কিছু আহ, আমি আপনাদেরকে এত সময় যে কম্পিউটার সম্পর্কে বা কম্পিউটার ওপেন করার পদ্ধতি, কম্পিউটারের যে ইতিহাস সম্পর্কে জানালাম, এবার এগুলোর কিছুটা কাজ সম্পর্কে আমরা জেনে আসি। আমি এখানে কিছু সাজাতে চাইছিলাম কিন্তু আমি সাজানোর সময় পাইনি। আজকে সারাদিনই আমাদের এখানে বিদ্যুতের খুব ডিস্টার্ব দেখা দিয়েছে। এজন্য আমি সারাদিন কি করতে পারিনি, এটা সাজাইতে পারিনি। আর যেহেতু আমি প্রথম, একেবারে প্রথম আপনাদের সাথে মোজাকারা করতেছি, এই জন্য সবগুলোই সাজায় উঠতে পারিনি। আপনাদেরকে আরেকটু পরিচয় করাতে করাতে নিয়ে যাই। এই যে এটা হলো পিসি, এই যে এগুলো সব কি, এটা হলো, এটা হলো পিসি, এটা হলো ইউপিএস, এগুলো সব ইউপিএস। এটা হলো স্পিকার, এটাও স্পিকার। এটা হলো আপনার স্ক্যানার, এটা হলো স্ক্যানার। এটা হলো আপনার প্রিন্টার, এটা হলো মাউস, এটা হলো ল্যাপটপ, ল্যাপটপ কম্পিউটার, এটাও ল্যাপটপ কম্পিউটার, এটাও ল্যাপটপ কম্পিউটার, এটাও ল্যাপটপ কম্পিউটার। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ল্যাপটপ কম্পিউটারের ভিতরে, প্রত্যেকটা ল্যাপটপ কম্পিউটার ভিতরে আমি যে জিনিসগুলো কথা বলছি, যে মাউস প্রয়োজন, এরপরে কিবোর্ড প্রয়োজন, এরপরে কি মনিটর প্রয়োজন, এরপরে কি আপনার পিসি প্রয়োজন, এই সবগুলো কিন্তু এই একটা ল্যাপটপ কম্পিউটার ভিতরে বিদ্যমান রয়েছে।
সবগুলো একটা ল্যাপটপ ল্যাপটপ কম্পিউটার ভিতরে সবগুলোই বিদ্যমান রয়েছে। এটা হলো কিবোর্ড, এটাও কিবোর্ড। এটা হলো পাওয়ার সুইচ, এটা হলো মাউস, এটা হলো কিবোর্ড, এটা হলো মনিটর, এটা হলো ডেস্কটপ কম্পিউটার, এটা হলো হেডফোন। এবার দেখেন, আমি যে শুরুতে বলছিলাম যে যখন আমরা একটা ল্যাপটপ কম্পিউটার ওপেন করতে চাবো, ওপেন করার জন্য আমাকে একটা জ্যাক প্রয়োজন, একটা একটা কর্ড প্রয়োজন। এটা হলো সেই কর্ড। এই যে তিন মাথাওয়ালা যে একটা একটা তিন মাথাওয়ালা একটা সকেট, একটা দেখতে পাচ্ছি, ফ্ল্যাগ দেখতে পাচ্ছি। এই ফ্ল্যাগটা যখন আমি কি করব, ওটার ভিতরে ঢুকাবো, ঢুকানোর পরে প্রবেশ করানোর পরে এটা আমি যখন বৈদ্যুতিক সংযোগ দিয়ে দেবো, তখন আমার পিসির ভিতরে এটা বৈদ্যুতিক সংযোগটা চলে আসবে। এটা হলো ইউএসবি, এটা হলো পোর্ট আর কি। এটা হলো ইউএসবি পোর্ট আর পিসি টু পোর্টস। এটার আবার এটা কাজ করে কিভাবে, এই দেখেন, এই যে আমরা এই ছোট্ট ছোট্ট যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা ছিদ্রের মধ্য দিয়ে আমার বৈদ্যুতিক সংযোগ গুলো গিয়ে আমার ল্যাপটপ কম্পিউটার বলেন আর ডেস্কটপ কম্পিউটার বলেন, এটার মাদারবোর্ডে গিয়ে বৈদ্যুতিক সংযোগ দিয়ে দেয়। এরপরে আমার ল্যাপটপ কম্পিউটার বলেন আর ডেস্কটপ কম্পিউটার বলেন, এগুলো চলতে থাকে। এই দেখেন, এটা হলো ইউএসবি। এটা বিভিন্ন ডিজিটাল, বর্তমান ডিজিটাল যুগ হিসেবে বিভিন্ন ভাবে বিভিন্ন ইউএসবি দেখাচ্ছে। এটা আমাদের প্রত্যেকের মোবাইল আছে, আমরা প্রত্যেকে জানি। এক একটা মোবাইলে এক একটা ইউএসবি ব্যবহার হয়। এখানে কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার পিছনের কিছু যন্ত্রাংশ এখানে দেখাচ্ছে পিসির ভিতরে। এটা পাওয়ার, এটা অডিও শোনার একটা একটা জ্যাক। এখানে এই যে এই যে ভিডিও দেখার একটা, হ্যাঁ, এখান থেকে যখন আমি লাইন দেবো তখন এখানে ভিডিও দেখা যাবে। এভাবে দেখেন আমাদেরকে এটা দেখানো হচ্ছে, এই পিছনে কিছু যন্ত্রাংশ আমাদেরকে এখানে দেখানো হচ্ছে। এরপরে দেখেন মাউসের ব্যাপারে কিছু কথা। মাউসের ব্যাপারে কিছু কথা। আমি যখন এই মাউস ব্যবহার করব, আমি যখন এই মাউস ব্যবহার করব, এই মাউসটা বা দুই 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 প্রকারের হয়। একটা হলো একটা হলো আপনার ব্লুটুথ সিস্টেম যেটাকে বলি আমরা। এই ব্লুটুথ সিস্টেম তার ছাড়া যেটাকে বলি আমরা ওয়্যারলেস সিস্টেম, ওয়্যারলেস। এই তার ছাড়া মাউস যেটা আছে, এটা এক ধরনের মাউস। আরেকটা মাউস হলো যে কি সেটা, এই যে তার সংযুক্ত মাউস। এটা হলো দুই ধরনের মাউস হয়ে থাকে, উভয়টাই মাউস। এই মাউসের আরো পরিচয় আছে, সে পরিচয় হারাই ফেলছি, কোথায় যেন রাখছি। দেখি আপনাদেরকে অনলাইন থেকে দেখাতে পারি কিনা। আমরা এই মাউসের কাজ শেখার আগে আমরা একটু আরেকটা জিনিস একটু শিখে আসি। আমাদের যে হাতের আঙ্গুলগুলো আছে, আমরা এখানে যারা আছি প্রত্যেকেই হয়তো জানি, কিন্তু আমি একটু স্মরণ করাই দিচ্ছি। এটা যদি স্মরণ করাই দিই তাহলে আমার জন্য সহজ হবে আপনাদের মাউস সম্পর্কে জানানোর জন্য, মাউসের ব্যবহার বোঝানোর জন্য আমার একটু সহজ হবে। এটা হলো আমাদের যে হাতের পাঁচটা আঙ্গুল আছে, এটা হলো বৃদ্ধাঙ্গুলি, এটা হলো তর্জনী, এটা হলো মধ্যমা, এটা হলো অনামিকা, এটা হলো কনিষ্ঠা। এই আঙ্গুল গুলোর মাধ্যম দিয়েই আমাকে কিন্তু মাউস ব্যবহার করতে হবে। আমাকে কিন্তু এই আঙ্গুলগুলোর মধ্য দিয়ে এই মাউস ব্যবহার করতে হবে। দেখেন, মাউসে যে হাত রাখার যে পদ্ধতিগুলো আছে, মাউসে হাত রাখার যে সিস্টেম, এখানে ক্লিয়ার দেখাচ্ছে না। আরেকটা দেখি পাওয়া যায় কিনা।
আমি আসলে এই সব ডকুমেন্টস গুলো তৈরি করে রাখছিলাম, সব ডকুমেন্টস গুলো তৈরি করে রাখা ছিল, কিন্তু আমি এগুলো এখন খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমি আর কোনো ডকুমেন্টস খুঁজে পাচ্ছি না, এই জন্য তো দেখাতে পাচ্ছি না। আজকে এই পর্যন্ত ক্লাস থাক, এবং আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যেহেতু আমি ডকুমেন্টস গুলো হারাই ফেলছি। আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ এই মাউস সম্পর্কে, মাউসের ব্যবহার এবং কিবোর্ডের ব্যবহার এটা বলেই আমরা ইনশাল্লাহ মাইক্রোসফটের ওয়ার্ল্ডের যে কাজ আছে এই কাজ থেকে ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে শুরু করব। ইনশাল্লাহ আজকের ক্লাস এই পর্যন্তই। বাকি আমি খালিদ ভাই আছেন? খালিদ ভাই কি আছেন? না, দেখা যাচ্ছে না তো খালিদ ভাইরে। খালিদ ভাইকে দেখা যাচ্ছে না। যাই হোক, উনি আমাদের একজন মেহমান ছিলেন। উনি আহ আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থা আছেন, এবং উনি আন-নুসরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান আছেন আর কি, আন-নুসরা ফাউন্ডেশনের চেয়ারম্যান। উনি আমাদের এই ক্লাস থেকে দেখার উদ্দেশ্য করেই আসছিলেন আজকে।